আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিগত বছরে বাংলা প্রশ্ন যে টপিক থেকে এসেছে এই টপিকগুলো আমরা এখন আইডেন্টিফাই করার চেষ্টা করব, আর ফাইনালি আমরা তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের বাংলা অংশের একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো। আশা করি এই ক্লাসটা করলে তোমরা বুঝতে পারবা যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য কোন কোন বিষয়গুলো তোমাকে অবশ্যই রিভিশন দিয়ে যেতে হবে এবং তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন ছিল বিগত বছরের যে পরীক্ষা হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের, যে জগতে এমন কিছু নেই যা অসম্ভব। কোন বাক্য? দেখো এই 25-26 সেকশনে যতগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয়েছে বাক্য থেকে কিন্তু প্রতিটা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি প্রশ্ন একটা এসেছে, ইভেন ঢাবিতেও কিন্তু এসেছে বাক্য থেকে। একটা বাক্য দিয়ে বলেছে সেটা কি জটিল বাক্য নাকি জটিল নাকি যৌগিক নাকি সরল, এভাবে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। প্রায় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই টাইপের একটা করে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই সরল জটিল যৌগিক এই বাক্যগুলো নিয়ে তোমাদের আলোচনা দেখে যেতে হবে, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো জগতে এমন কিছু নাই যে অসম্ভব, এটা কোন ধরনের বাক্য? এটা অবশ্যই কি সরল, খণ্ড, যৌগিক, জটিল। কোন বাক্য এটা? জটিল বাক্য। এটা যৌগিক, ওই জটিল বাক্য পরেরটা। এখন আমরা যাওয়ার আগে জাস্ট সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য নিয়ে তোমাদের একটু দেখাই। দেখো সরল বাক্য, যে বাক্যে কি একটা অসমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে, যেমন পাখিগুলো নীল আকাশে উঠছে। জটিল বাক্য, যে সে যারা তারা যিনি তিনি যাহা তা, এই যে যা তা, এই যে জগতে এমন কিছু নেই যা অসম্ভব। প্রভৃতি সাপেক্ষ সর্বনাম যদি, তবুও, যেহেতু, সেহেতু, যত, তত, যেটুকু, সেটুকু, যেমন, তেমন, যখন, তখন প্রভৃতি সাপেক্ষ সর্বনাম যখন অধীন বাক্যগুলো যুক্ত করে তখন থেকে কি বলা হয়? জটিল বাক্য। আর যৌগিক বাক্য তুমি তো বুঝতেছোই, দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয় এক বাক্যে পরিণত হয়, যেমন এবং, ও, আর, অথবা, কিন্তু, সেজন্য, ফল ইত্যাদি। এই জটিল বাক্য সরল বাক্য নিয়ে কিন্তু আমরা অনেক কথা বলেছি রিভিশন বিভিন্ন ক্লাসে। তো আশা করি এই বিষয়গুলো তোমরা দেখে যাবে। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? প্রশ্নটা নেওয়া হয়েছে কোন অংশ থেকে? পদ্য অংশ থেকে। কোন পদ্য? ফেব্রুয়ারি 1969। পদ্যের কোন বিষয়টা আমরা পড়লে পারতাম? আমরা যদি কবিতার চরণ ভালো করে পড়তাম, কবিতার চরণ পড়লে কিন্তু তুমি এই প্রশ্নের উত্তর করতে পারবা যে নক্ষত্রের মতো বর্ণমালা। কবিতা চরণে কিন্তু বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? রক্ত, নক্ষত্র, রং, ফুল। কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? নক্ষত্রের সঙ্গে। নক্ষত্রের সঙ্গে। মূর্ধন্য ব্যবহার হয় কোন শব্দে? তৎসম, তদ্ভব, দেশি বিদেশি। মূর্ধন্যর ব্যবহার হয় কোন শব্দে? এই প্রশ্নটা কি বলতে পারি আমরা? নত্যবিধান সত্যবিধানে বলতে পারি। নত্যবিধান সত্যবিধান থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। তো নত্যবিধান সত্যবিধান কার্যকর হয় কোন ক্ষেত্রে? তৎসম। মূর্ধন্যের বানানকে নত্যবিধান আর মূর্ধন্যের বানানকে সত্যবিধান। তো আমরা নত্যবিধানের নিয়মগুলো একবার একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম। এই যে দেখো, রি, র মূর্ধন্যের পরে কি হয়? মূর্ধন্য হয়। যেমন ঘৃণা, ঋণ, তৃণ, একই শব্দের মধ্যে রি, র মূর্ধন্য বর্ণের পরে ক বর্গ এবং প বর্গীয় অথবা বর্ণ অথবা অনুস্বার থাকলে তারপরে কি হয়? মূর্ধন্য হয়, সাথে অন্তস্থ ভ হয়, এগুলো থাকে। ট বর্গের পরে কি হয়? যুক্ত বর্ণে মূর্ধন্য হয়। যেমন ট আছে, কি হলো? মূর্ধন্য হয়েছে। এখানে ট বর্গীয় বর্ণ ঠ আছে, এই জন্য লণ্ঠন মানে কি হয়েছে? মূর্ধন্য হয়েছে। কণ্ঠ ঠ আছে, মূর্ধন্য হয়েছে। পরা, নির, পরি, এরপরে কি হয়? মূর্ধন্য হয়। যেমন প্রমাণ, পরিণাম, নির্ণয় ইত্যাদি। পর, পরা, উত্তর, চন্দ্র, রাম শব্দের পরে অয়ন বা আয়ন শব্দের দন্তান্ন কি হয়? মূর্ধন্য হয়ে যায়। যেমন রাম প্লাস আয়ন, রামায়ণ। এই দন্তান্ন ছিল আয়ন বানানে, বাট রামের সঙ্গে আয়ন যুক্ত করার কারণে রামায়ণ বানানে কি হয়ে গেল? মূর্ধন্য এসে গেল। এই নারায়ণ, উত্তরায়ণ, এই বানানগুলো আমাদের খুবই দরকার পরীক্ষায়। এই নিয়মগুলো আমাদের একটু দেখে রাখতে হবে, যেহেতু বিগত বছরে আমাদের নত্যবিধান থেকে প্রশ্ন এসেছে। নত্যবিধানের নিয়মগুলো আমরা অবশ্যই পরীক্ষার আগে দেখে যাব, পাশাপাশি সত্যবিধানের নিয়মগুলো আমরা দেখে যাব। আশা করি যে এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসতে পারে হুবহু গতবারের মতো। এই যে প্রশ্ন মধ্যাহ্ন ব্যবহার হয় কোন শব্দে, এটা না দিয়ে যে কোনো একটা নিয়ম সংক্রান্ত বলতে পারে। যেমন বলতে পারে কোন শব্দে নিয়ম মেনে মূর্ধন্য হয়েছে আর কোন শব্দে নিয়ম ছাড়া মূর্ধন্য হয়েছে। নিয়ম ছাড়া কিছু কিছু শব্দ আছে যেগুলো কি জন্মগত মূর্ধন্য, স্বভাবত মূর্ধন্য হয়, এখানে কোনো নিয়ম দরকার হয় না। এই বিষয়গুলো অবশ্যই আমাদের দেখে যেতে হবে। সাত নদীর হার কারা লেখা? আবু জাফর আবেদুল্লাহ, সুফিয়া কামাল, আহসান হাবিব, শামসুর রহমান। তাহলে এটা আমাদের বলতে পারি আমরা কি থেকে নিয়েছে? কবি ও লেখক পরিচিতি। কবি ও লেখক পরিচিতি। তো কোন কবি ও লেখক পরিচিতি থেকে নেওয়া হয়েছে আমাদের? আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার যে আবু জাফর আবেদুল্লাহ, তার থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো সাত নদীর হার আসলে কে লিখেছিলেন? আবু জাফর আবেদুল্লাহ লিখেছিলেন। তো আবু জাফর আবেদুল্লাহর উল্লেখযোগ্য বেশ কিছু কাব্যগ্রন্থ আছে, যার মধ্যে অন্যতম কিন্তু এই সাত নদীর হার। এর পাশাপাশি কখনো রং, কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময় ইত্যাদি।
সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? পয়ার, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। তাহলে কবিতাটা যদি আমরা বলি পদ্য থেকে এসেছে, পদ্য থেকে। তো পদ্যের কোন অংশ থেকে এসেছে? পাঠ পরিচিতি। আমরা কিন্তু বারবার বলেছি যে পাঠ পরিচিতি তোমাকে অবশ্যই পড়তে হবে, আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাঠ পরিচিতি থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ আসবে, এটা আশা করা যায়। সবগুলো গল্প কবিতা কোন গল্প থেকে, গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন ছন্দে রচিত, এই জিনিসগুলো অবশ্যই তোমাকে রিভিশন দিয়ে যেতে হবে। তো সোনার তরী কি পয়ার, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত নাকি অক্ষরবৃত্ত? কোন ছন্দে? মাত্রাবৃত্ত ছন্দে। দেখো আমরা এক নজর সবগুলো একটু দেখার চেষ্টা করি। অপরিচিতা প্রথম প্রকাশিত হয়েছিল কোথায়? প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায়। কবে? 1321 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রনাথের গল্প সপ্তকে, আর পরে কি গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে। শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায় 1325 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায়। ন্যাড়া নামের এক যুবকের নিজের জবানিতে বিবৃত হয়েছে এই গল্প। এই গল্পের কাহিনীতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে। এবার আমরা দেখব আমার পথ। আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে সংকলিত হয়েছে। আবুল ফজলের মানব কল্যাণ প্রবন্ধটি 1972 খ্রিস্টাব্দে রচিত। এটি প্রথম মানবতন্ত্র গ্রন্থে সংকলিত হয়। মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকায় 1352 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায়। পরে এটি সংকলিত হয় পরিস্থিতি নামক গল্পগ্রন্থে। বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলী পঞ্চম খণ্ড থেকে। রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন, স্বপ্নের জাল গ্রন্থে সংকলিত হয়। এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র 1 থেকে। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। সোনার তরী মাত্রাবৃত্ত ছন্দে রচিত, আর এর অধিকাংশ পংক্তিগত মাত্রার 8+5 মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত। কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। এই অগ্নিবীণার প্রকাশিত সাল থেকেও কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্ন এসেছে, আমরা সামনে দেখতে পাবো। তো কত সালে? 1922 সংকলিত হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা বিদ্রোহী, আর প্রথম কবিতা কোনটা? প্রলয় উল্লাস। প্রতিদান কবিতাটি জসীমউদ্দিনের বালুচার কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তাহারই পরে মনে কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকার প্রথম প্রকাশিত হয়। এ কবিতায় প্রকৃতি ও মানবমানের সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতাটি শামসুর রহমানের নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। ফেব্রুয়ারি 1969 দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত তার ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি নাম কবিতা। কবিতাটি গদ্য ছন্দে রচিত, প্রচলিত ছন্দের বাইরে গিয়ে একটি প্রাকৃতিক তথা স্বাভাবিক ছন্দ। পরবর্তী প্রশ্ন, দেশি শব্দ কোনটি? এই যে দেখো শব্দ থেকে যে প্রশ্ন, এই যে কোন ভাষার শব্দ, এই প্রশ্ন কিন্তু আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটা থাকেই, কোন ভাষার শব্দ। তো যখন এই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই আমাকে কী করতে হবে? বিগত বছরগুলোতে যে শব্দ শ্রেণী থেকে প্রশ্নগুলো এসেছে এগুলো অবশ্যই দেখে যেতে হবে। তো দেশি শব্দ কোনটা? দেশি শব্দ হচ্ছে এখানে ডাব। দেখো দেশি বেশ কিছু শব্দ আছে, যেমন বঙ্গদেশের প্রাচীনতম অধিবাসী কোল, ভিল প্রভৃতি অনার্য জাতির ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলোকে কি বলা হয়? দেশি ভাষা বলা বা দেশি শব্দ। দেশি শব্দ অন্যতম কোনগুলো? যেমন কচি, কলা, কুলা, খোকা, খুকি, ঘোড়া, চিংড়ি, ঝড়, ঝিলিক, ডাক, ডোবা, ডাগর, ডাব, ডিঙি, ঝেঁকি, ঢোল, তেঁতুল, ভিড়, বাদুর, ফিঙে, দোয়েল প্রভৃতি। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়েছে? মাত্র কিন্তু আমরা দেখে আসলাম 20, 21, 22, 23। কত? 1922-এ। কাজী নজরুল ইসলামের বেশ কিছু কাব্যগ্রন্থ নিয়ে আমরা একটু জানবো, কারণ ওনার থেকে প্রশ্ন আসতে পারে। যেমন ওনার বিদ্রোহ প্রধান কাব্য হচ্ছে অগ্নিবীণা, বিশেরবাসী, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণী মনসা, জিন্দির সন্ধ্যা, প্রলয় শেখা ইত্যাদি। তার প্রেম প্রধান কাব্যের মধ্যে আছে দোলন চাপা, ছায়ানট, সিন্ধু হিন্দোল, চক্রবাত, শেষ সৌগাত ইত্যাদি। শিশুতোষ কাব্যের মধ্যে আছে ঝিঙে ফুল, সাত ভাই চম্পা, নতুন চাঁদ, নির্ঝর, সঞ্চিতা ইত্যাদি। তার প্রবন্ধ গ্রন্থের মধ্যে আছে যুগবাণী, রাজবন্দির জবানবন্দি, দুর্দিনের যাত্রী, ধূমকেতু, রুদ্রমঙ্গল। তার গল্প গ্রন্থের মধ্যে আছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। তার ধূমকেতু, নবযোগ, লাঙ্গল হচ্ছে তার প্রকাশিত পত্রিকা। এটলাস শব্দের অর্থ কি? প্রশ্নটা কি থেকে নেওয়া হয়েছে? পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ। এটলাস শব্দের অর্থ কি? সংঘ, ভূচিত্রাবলী, অক্ষ, এলাকা। যারা জিওগ্রাফি পড়েছো ইন্টারমিডিয়েটে তারা এই শব্দের সাথে খুব বেশি পরিচিত। এটলাস শব্দের অর্থ হচ্ছে ভূচিত্রাবলী।
কোনটি শুদ্ধ? এই যে প্রশ্ন এসেছে কি বানান থেকে, বানান থেকে প্রশ্ন আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ম্যান্ডেটরি একটা বিষয়, এটা থাকেই। চতুষ্পদ বানান এখানে ভুল হয়েছে, চূড়ান্ত দীর্ঘ হবে এখানে ভুল হয়েছে, আগুন দন্তান্ন ভুল হলো, তাহলে সঠিক বানান আছে কোনটা? অন্তর্ভুক্ত। এখানে একটা চার্ট আমরা দিয়ে রেখেছি যে গুরুত্বপূর্ণ যে বানানগুলো বিগত বছরগুলোতে এসেছে, আশা করি এই বানানগুলো দেখে যেতে পারলে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। মানে অভ্যন্তরীণ, মুমূর্ষক, বিভীষিকা, অদ্যাপি, মুহুর্মুহু এই বানানগুলো বারবারই আসে। অমাবস্যা, কৌতূহল, তিতিক্ষা, নিশীথিনী, পরিপক্ক কয় বয় হবে, প্রতিদ্বন্দ্বী, তেজস্ক্রিয়তা, মরুদ্যান, ভাগীরথী ইত্যাদি বানান কিন্তু বারবারই পরীক্ষায় আসে। আকাশ ও পৃথিবী এক কথায় কি হবে? তাহলে এই প্রশ্নটা এসেছে কোথা থেকে? এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। তো আকাশ ও পৃথিবীকে এক কথায় কি বলা হয়? ক্রোধসী, উদিচ্য, ধরাধাম, আপিত। কি বলা হয় আকাশ ও পৃথিবীকে এক কথায়? ক্রোধসী। তাহলে টপিক এক কথায় প্রকাশ। নিদাগ শব্দের অর্থ কি? প্রশ্নটা এসেছে কি থেকে? শব্দ অর্থ থেকে, টেক্সট বইয়ের শব্দ অর্থ থেকে। তো নিদাগ শব্দের অর্থ কি? গ্রীষ্ম, বর্ষা, সুর, দোজক। নিদাগ শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্ম। আপন, ভালো, সবাই চায়, এখানে ভালো কি হিসাবে ব্যবহৃত হয়েছে? তাহলে এই প্রশ্নটা এসেছে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে। ব্যাকরণিক শব্দ শ্রেণী, যেটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছো, আমাদের এইচএসসির সিলেবাসে কিন্তু ছিল। এই ব্যাকরণিক শব্দ শ্রেণী বলো বা পদ প্রকরণ, যেটাই তুমি বলো। আপন, ভালো, এখানে ভালো তাহলে কি হচ্ছে? বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিধেয় বিশেষণ। এটা ভালো হচ্ছে কি? বিশেষ্য, ভালো বিশেষ্য। নিচের কোনটি কোলন? প্রশ্নটা এসেছে বিরাম চিহ্ন থেকে। বিরাম চিহ্ন থেকে আমাদের খুব একটা বেশি প্রশ্ন আসে না, বাট কুমিল্লাতে যেহেতু এসেছে আমাদেরকে অবশ্যই পড়ে যেতে হবে। কোলন কোনটা? প্রথমটাই কোলন। ক্লাইভের গাধা নামে খ্যাতকে, প্রশ্নটা এসেছে কি থেকে? নাটক থেকে। নাটক সিরাজউদ্দৌলা থেকে প্রশ্নটা এসেছে। তো ক্লাইভের গাধা হিসাবে কে খ্যাত ছিল? আলিবর্দী খাঁ, মীর জাফর, সিরাজউদ্দৌলা, মিরন। ক্লাইভের গাধা বলা হয়েছে মীর জাফরকে। উগ্র শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রশ্নটার টপিক কি? বিপরীত শব্দ, বিপরীত শব্দ। তো উগ্র এর বিপরীত শব্দ কি? ব্যগ্র, সৌম্য, পতন, অস্ত। দেখো এইটা খুবই রিপিটেড প্রশ্ন, বেশ কয়েকবার বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে কিন্তু এসেছে, খুব সহজ। উগ্র এর বিপরীত শব্দ কি? সৌম্য। উগ্র এর বিপরীত শব্দ সৌম্য। আরফিয়াসের প্রেমিকার নাম কি? প্রশ্নটা এসেছে কোথা থেকে? শব্দ অর্থ থেকে। শব্দ অর্থ থেকে প্রশ্ন আসলে এটা কিন্তু আমাদের গদ্যর মধ্যে, এই পদ্যর মধ্যে কিন্তু আছে। পদ্য, বিদ্রোহী পদ্যের মধ্যে কিন্তু আমরা এটা পাবো। বিদ্রোহী কবিতার যারা শব্দার্থ ভালো করে পড়েছে ওখানে কিন্তু অরফিয়াসের প্রেমিকার নাম উল্লেখ আছে। অরফিয়াসের প্রেমিকা কে ছিল? ইগ্রাস, মিউস, ক্যালোপি, ইউরিদিস। কে ছিল? ইউরিদিস। ইউরিদিস। জবরজাং বাগধারাটির অর্থ কি? প্রশ্নটা কি থেকে এসেছে? বাগধারা। অর্থাৎ আমরা বুঝলাম বিরোচন যে অংশটা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বাগধারা, এগুলো থেকে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন হতে পারে। তো জবরজং বাগধারার অর্থ কি? সত্তা ও চকচকে, জমকালো কিন্তু বেমানান, চাটুকার শেষ অবস্থা। জবরজং বাগধারার অর্থ হচ্ছে জমকালো কিন্তু বেমানান। কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ? প্রশ্নটা এসেছে কি? টেক্সট বইয়ের পদ্য থেকে। অর্থাৎ পদ্যগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। কবির পূর্বপুরুষের করতলে কি ছিল? রক্তজবা, পলিমাটি, শস্যদানা, সাপত। কি ছিল? পলিমাটির সৌরভ ছিল। পলিমাটির সৌরভ ছিল। দূর পাগল এ কথা কি বলতে আছে? কোন ধরনের আবেগ শব্দের উদাহরণ? তাহলে এই প্রশ্নটাও কিন্তু ব্যাকরণিক শব্দ শ্রেণী। এই শাস্তিতে যে তোমরা পড়ে এসেছো ব্যাকরণিক শব্দ শ্রেণী, এই শব্দ শ্রেণীর যে আবেগের প্রকারভেদ আছে, আবেগ থেকে কিন্তু প্রশ্নটা এসেছে। তো দূর পাগল এ কথা কি বলতে আছে? এটা কোন ধরনের আবেগ? বিরক্তিবাচক, করুণাবাচক, আলংকারিক, সম্বোধন। এটা কি হয়েছে? এটা হচ্ছে আলংকারিক আবেগ। আলংকারিক আবেগ। আমরা আবেগের বেশ কিছু বিষয় এখানে একটু দেখবো। দেখো, বিস্ময় আবেগ কি? এ ধরনের শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে। যেমন আরে তুমি আবার কখন এলে, আহ কি চমৎকার দৃশ্য। করুণা আবেগ, এ ধরনের শব্দ করুণা, মায়া, সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশ করে। কারণ আহা বেচারার এত কষ্ট, হাই হাই এখন কি ওর এখন কি হবে। সম্বোধন আবেগ, এ ধরনের শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন হে বন্ধু, তোমাকে অভিনন্দন, ওগো তোরা জয়ধ্বনি কর। অলংকার আবেগ, এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার হিসেবে ব্যবহৃত হয়। যেমন দূর এ কথা কি বলতে আছে? যাজ্ঞে, ওসব কথা বাদ দাও। এখানে যাজ্ঞে, দূর এগুলো হচ্ছে আমার অলংকার আবেগ বা আলংকারিক আবেগ। দুর্বাসার জন্ম হয়েছে কার গর্ভে? প্রিয়ংবদা, শচী, অনুসয়া, ইন্দ্রাণী। প্রশ্নটাও এসেছে আমাদের কি থেকে? পদ্য থেকে। এই বিদ্রোহীর যদি আমরা শব্দ অর্থ পড়ি, বিদ্রোহী শব্দ অর্থ পড়লে কিন্তু এই প্রশ্নটা আমরা অবশ্যই দেখতে পাবো। তো দুর্বাসার জন্ম কি প্রিয়াঙ্গদার গর্ভ হয়েছিল? শচী, অনুসয়া, ইন্দ্রাণী। কার গর্ভ হয়েছিল? অনুসয়ার
গর্ভে হয়েছিল। দেখো দুর্বাসা, ভারতীয় পুরাণের কোপন স্বভাব বিশিষ্ট মুনি ছিল দুর্বাসা। মহর্ষি অত্রির অরসে ও তার স্ত্রী অনুসয়ার গর্ভে দুর্বাসার জন্ম। এর কোপানলে পরে অনেকেই দগ্ধ হন। ঢেউ এর সমার্থক শব্দ কোনটি? বিচি, পয়ঃ, জৈমথ, নিরোধ। প্রশ্নটা এসেছে কি থেকে? সমার্থক শব্দ থেকে। ঢেউয়ের সমার্থক শব্দ কি? বিচি। সমার্থক শব্দ অর্থাৎ বিরোচন পাঠ কিন্তু আমাদের অবশ্যই পড়তে হবে। লাল সালু উপন্যাসের উর্দু অনুবাদককে? প্রশ্নটা এসেছে তাহলে কি থেকে? উপন্যাস। লাল সালু উপন্যাসের উর্দু অনুবাদককে ছিলেন কলিমুল্লাহ, ওয়ালিউল্লাহ, আনমারিথিব, আতাউল্লাহ। উপন্যাসের উর্দু অনুবাদক ছিলেন কলিমুল্লাহ। তদ্ভব অনুসর্গ কোনটি? প্রশ্নটা এসেছে অনুসর্গ থেকে। তদ্ভব অনুসর্গ কোনটি? বনাম, বদলে, তরে, অবধি। তদ্ভব অনুসর্গ হচ্ছে তরে। বিশেষণ জাত বিশেষ্য কোনটি? প্রশ্নটা তাহলে কি বলতে পারি আমরা? ব্যাকরণিক শব্দশ্রেণী। আমরা অনুসর্গকেও কিন্তু শব্দশ্রেণীর মধ্যেই বলতে পারি, অনুসর্গকেও আসলে বলা যায় শব্দশ্রেণীর ভিতরেই, আলাদা করে টপিক বলার কিছু নাই। তো বিশেষণ জাত দেখো, চলন, ভোজন, শয়ন, ধীরতা, এইগুলো যদি যায় আমরা সবগুলো কিন্তু ক্রিয়াবাচক, সবগুলোই কিন্তু ক্রিয়াবাচক, অর্থাৎ ভাব বিশেষ্য যেগুলোকে বলা হয় সে ভাববাচক বিশেষ্য হচ্ছে। বাট এখানে এই ধীরতা এটা কি হচ্ছে? আমার বিশেষণ জাত বিশেষ্য। নির্মম কোন ধরনের বহুব্রীহি? তাহলে সমাস থেকেও কিন্তু একটা প্রশ্ন এসেছে, সমাস থেকে। নির্মম কোন ধরনের বহুব্রীহি? প্রত্যয়ান্ত, সমানাধিকরণ, অলোক, নয়ার্থক বহুব্রীহি। তাহলে এই প্রশ্নটা এসেছে সমাস থেকে। এখন আমরা এই 25টা প্রশ্ন যে দেখলাম কোন কোন টপিক থেকে এসেছে এগুলো এখন একটু দেখার চেষ্টা করবো। দেখো, পদ্য থেকে 6টা, নাটক থেকে 1টা, উপন্যাস থেকে 1টা, কবি ও লেখক পরিচিতি থেকে 2টা, বানান থেকে 2টা, শব্দ থেকে 1টা, অর্থাৎ কোন ভাষার শব্দ, ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে 4টা, সমাস থেকে 1টা, পারিভাষিক শব্দ 1, বিপরীত শব্দ 1, সমর্থক শব্দ 1, বাগধারা 1, বাক্য থেকে 1, বিপরীত শব্দ 1, বিরাম চিহ্ন থেকে 1। এই যে 25টা প্রশ্ন এসেছিল এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো এসেছে। এখন আমরা ফাইনালি একটা সাজেশন দিতে পারি যে গদ্য, নাটক, উপন্যাস, কবি ও লেখক পরিচিতি এটা তোমাকে মাস্ট বি পড়তেই হবে। যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন এটা তোমাকে ম্যান্ডেটরি আসলে পড়া লাগবে। এর পাশাপাশি বানান গুরুত্বপূর্ণ, এখানে বিরোচন অংশ যেটা বলি আমরা, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, এই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী যেটা আমরা লিখে দিয়েছি, ব্যাকরণিক শব্দ শ্রেণী খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি উপসর্গ দেখবা, উচ্চারণ, বাগধারা, পারিভাষিক শব্দ, সমাস, এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ। তো কারক থেকে প্রশ্ন না আসলেও কারক দেখতে পারো, কারক থেকে একটা প্রশ্ন আমাদের আসতে পারে। তো আশা করি এই বিষয়গুলো যদি তোমরা খুব ভালো করে দেখো তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমরা অনেক ভালো করবে। তো তোমাদের জন্য অনেক শুভকামনা। তো সবাই ভালো থাকবে। ক্লাস এ পর্যন্তই।